3 কলেজের ঘটনা দেখলাম, তার আগের রাতে বুটেক্স আর পলিটেকনিকের মধ্যে সহিংসতার ঘটনা দেখলাম, এরকম ঘটেই যাচ্ছে প্রতিনিয়তই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসলে কি ভূমিকায় আপনারা দেখতে পাচ্ছেন, স্বরাষ্ট্র উপদেষ্টাকে কি ভূমিকায় দেখতে পাচ্ছেন, তার বক্তব্য কতটা সক্রিয় সরব বলে মনে হচ্ছে? ডক্টর আসাদুজ্জামান রিপন একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টা হচ্ছে কি, এই যে সরকার, এই সরকারটি তো আসলে মানে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার খুব টাফ অ্যাটিটিউডের সরকারটা মানে অনেক সিদ্ধান্ত নিতে চাচ্ছেন না বলে আমার মনে হয়। যেমন ধরুন, তারা ধরেই নিয়েছেন তাদের প্রধানত একটা কাজ হবে সংস্কার এবং একটা নির্বাচন দেওয়া। কিন্তু সংস্কার এবং নির্বাচন দেওয়ার ক্ষেত্রে যে সমস্ত অনাকাঙ্ক্ষিত যে বিষয়গুলো ঘটছে একের পর এক, আপনি যেটা বললেন, আপনার বুটেক্স এর কথা বললেন, পলিটেকনিক ইনস্টিটিউটের কথা বললেন, এই দুটো প্রতিষ্ঠান খুবই পাশাপাশি তেজগাঁতে। এই দুটো প্রতিষ্ঠানের এবং এই প্রতিষ্ঠান দুটো বহুদিন ধরেই পাশাপাশি ছিল, সেই মানে পাকিস্তান আমল থেকেই ছিল। কোনোদিনই তো আপনার এই ধরনের কোনো সংঘাতে মানে বিষয়টা আসেনি। বা ঢাকার যে সমস্ত কলেজগুলোতে মানে একটা কলেজের সাথে জড়িয়ে পড়ছে, গ্রামে যেমন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যে একটা সংঘর্ষের ব্যাপার হয়, আমার কাছে যেটা মনে হয়েছে কি আসলে, দেখুন আপনার ওই যে ছাত্ররা তো একটা বড় ধরনের একটা মানে আন্দোলন করেছে। এই ছাত্রদের আন্দোলনের শক্তিটাকে আসলে বিভাজিত করার জন্য এখানে আপনার এজেন্ট প্রভোকেটিয়ার্স নানা ইস্যুতে এখানে ইনভলভ হয়ে গিয়েছে, এবং তারা সেভাবে ইন্ধন লাগিয়ে এই ছাত্রদের ঐক্যটাকে ফাটল ধরানোর চেষ্টা করছে। এবং ছাত্রদের যে একটা আপনার ইতিবাচক ইমেজ, এই ইমেজটা সম্পর্কে যাতে মানুষের এক ধরনের হতাশা যাতে ডেভেলপ করতে পারে, এটার জন্য মানে মহল বিশেষ কাজ করছেন। আপনি যেটা প্রশ্ন তুলেছেন যে হোয়াট ইজ দ্য রোল অফ দ্য হোম অ্যাডভাইজার, তাই তো? আচ্ছা, হোম অ্যাডভাইজার যারা আছেন, আজকে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হলে পলিটিক্যাল সিদ্ধান্ত নিতে পারতো। ওনারা যেটা চিন্তা করেন, আমরা 6 মাস বা 1 বছর বা 1.5 বছরের জন্য আমরা আসি, আমি কেন মানে টাফ স্ট্যান্স নেবো, এটা একটা বিষয়। দ্বিতীয়ত সবচেয়ে বড় যে সংকটটা, সেই সংকটটা হচ্ছে আপনার আইন প্রয়োগকারী সংকট। আমি পার্টিকুলারলি আই এম টকিং অ্যাবাউট পুলিশ। পুলিশের কিন্তু মোরালটা ভেঙে গেছে, তাই না? পুলিশের ঊর্ধ্বতন একেবারে টপ 50 টপ 100 তারা যেভাবে আপনার অপকর্মের মধ্যে লিপ্ত হয়েছেন, তারা পালিয়ে গিয়েছেন। এবং অনেক পুলিশ অফিসারদের বিরুদ্ধে মামলাও আছে। ঢাকাতে যারা কাজ করছেন, একেবারে মফস্বল থেকে উঠে আসা ব্যক্তিরাই আপনার এখানে ঢাকাতে সাব ইন্সপেক্টর বলেন, ইন্সপেক্টর বলেন, মোটামুটি সব ঢাকার বাইরে থেকে এসছেন। এরা ঢাকার এনভায়রনমেন্ট জানেন না, এই ধরনের সিচুয়েশন ট্যাকেল করার মতো অভিজ্ঞতা তাদের কম। তারপর তাদের মধ্যে এক ধরনের আশঙ্কা থাকে যে আমরা কতটা মানে টাফ হলে আবার আমাদের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো মানে মানে কি বলে মামলা হয় কিনা, এসব কিছু মানে ভেবে চিনতে রয়ে শয়ে অথবা একটু দেখছি, এই ধরনের একটা অ্যাটিটিউড আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, তিনি একজন ব্যক্তি, তিনি পরিচালক, কিন্তু তিনি যাদেরকে দিয়ে পরিচালনা করাবেন, সেই ইনস্ট্রুমেন্ট গুলোকে তো আপনার মানে প্রোঅ্যাক্টিভ হতে হবে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমাদের ল এনফোর্সিং এজেন্সি যেটা আছে, তারা খুব বেশি প্রোঅ্যাক্টিভ না হওয়ারও সঙ্গত, কারণ তারা একটা ট্রমা থেকে মানে এসেছেন। দে নিড কাউন্সেলিং, তাদের কাউন্সেলিং এর প্রয়োজন আছে। সেনাবাহিনী কেন, মানে আসলে তো এখন ল এনফোর্সিং এজেন্সির সাথে সেনাবাহিনীকেও ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে নামানো হয়েছে। সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, 3 বাহিনীকে নামানো হয়েছে। তাদেরকেও খুব অ্যাক্টিভ কেন দেখা যাচ্ছে না? আচ্ছা, এখন আপনি দেখেন সেনাবাহিনী কেন প্রোঅ্যাক্টিভ দেখা যাচ্ছে না। সেনাবাহিনী কিন্তু ইনএড টু দ্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, এটা কিন্তু মনে রাখতে হবে। সেনাবাহিনী কিন্তু নিজের তরফ থেকে অনেক কিছু মানে করবেন না। আপনি কি এটি কি প্রথম আপনি সেনাবাহিনীকে আপনি এই রোলে দেখলেন? বাংলাদেশে যখন আমরা রোজার মাসে আমরা বাংলাদেশে দেখছি, আপনি নিশ্চয়ই দেখেছেন যখন দেশে ছিলেন, তারা রোজার মাসে আপনার যখন ট্রাফিক ম্যানেজমেন্টে যখন খুব বিপর্যয়ের মধ্যে পড়ে যেত, তখন আমরা কি দেখিনি ঢাকার রাজপথে সেনাবাহিনীকে ডেকে আপনার ট্রাফিক ম্যানেজমেন্টে ট্যাকেল করার জন্য তাদেরকে ডাকা হতো। আপনি যদি নির্বাচনের কথা যদি দেখেন, নির্বাচনের সময় আপনার সামনে দিয়ে মানে সেনাবাহিনীর গাড়ি টহল দিত, যেত, আসতো, তাই না? এবং ভেতর থেকে সারা হয়ে যেত, মানে অর্থাৎ ব্যালট বাক্স ভরা হতো, যা ইচ্ছা তাই করা হতো। সামনে তো আমরা ঠিকই সেনাবাহিনী মানে টহল দেখতাম তো, তাই না? কিন্তু আনলেস এন্ড আনটিল আপনি সেনাবাহিনীকে যতক্ষণ পর্যন্ত আপনি তাদেরকে আপনার দায়িত্ব অর্পণ না করবেন, অ্যাক্টিভ রোলটা না দেবেন, ততক্ষণ পর্যন্ত তারা এটা করতে পারে। অ্যাক্টিভ রোল মানে কি? এখন তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া আছে, আর কি অ্যাক্টিভ রোল দেবে? না, ম্যাজিস্ট্রেসি পাওয়ার আর এনফোর্সমেন্ট কিন্তু এক জিনিস না। ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা হচ্ছে আপনি কাউকে জরিমানা করতে পারবেন, শাস্তি দিতে পারবেন, কিন্তু আপনার এনফোর্সমেন্ট এনফোর্সমেন্ট একটা আলাদা। যেমন আপনার যখন পুলিশ যখন কোনো অ্যাকশনে যায়, কখন বিশেষ ধরনের উদ্ভূত পরিস্থিতি হয়, সেখানে কিন্তু একজন ম্যাজিস্ট্রেটের নির্দেশিত মানে তারা কিন্তু অপারেশনটা পরিচালনা করে, অর্থাৎ তারা ডিপ্লয়মেন্টে থাকেন, এনফোর্স করেন। তো সেনাবাহিনী কিন্তু আপনার এনফোর্সমেন্টের পজিশনে নাই। না, তারা তো ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা পেয়েছে। আমি একটু জনাব রুহিল হোসেন প্রিন্স, আপনার কাছ থেকেও একটু আসলে আমরা বোধহয় একটু ভুল করে ফেলি ম্যাজিস্ট্রেসি মানে হোয়াট ইজ দ্য রোল অফ এ ম্যাজিস্ট্রেট। একজন মানে ম্যাজিস্ট্রেটের রোলটা হচ্ছে যিনি আপনার
একজন অফিসার মানে একেবারে সর্বনিম্ন সিনিয়র ওয়ারেন্ট অফিসার থেকে শুরু করে ওই স্টেশনে যিনি লেফটেন্যান্ট বা ক্যাপ্টেন বা মেজর লেভেলে যারা থাকেন তারা সেটাকে আপনার মানে মানে সিভিল আইনের আওতায় সেখানে একটা জরিমানা করা, শাস্তির বিধান করা, এগুলো তারা করতে পারেন। কিন্তু তারা তো এটাকে একেবারে কি আপনার মানে ডান্ডা পেটা করো, অমুক করো তমুক করো, এটা তো সাধারণত সেনাবাহিনী এই কাজটা করেন না। মানে না, কিছুটা তো করেন। যেমন করোনার সময় তো আমরা দেখেছি মানুষকে নিরাপদ রাখার জন্য তখন তো মানুষকে বা ঘর থেকে যারা বের হচ্ছে তাদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা তো আমরা দেখেছি সেনাবাহিনীতে, এবং এটাও জনগণের প্রয়োজনেই সেনাবাহিনী তখন নিয়েছে। এই জায়গাটা তো এখন দেখা যাচ্ছে না। সেনাবাহিনীকে কেন দেখা যাচ্ছে না এই রোলে, বা আপনি দেখছেন কিনা রহিন হোসেন প্রিন্স? আমি যদি জায়গাটায় কনক্লুশন না করে আপনার কাছে জিজ্ঞাসা করি যে সেনাবাহিনীকে পাওয়ার দিয়ে নামানো হয়েছে, তারা কি যথাযথ ভূমিকা পালন করছে কিনা, এক। স্বরাষ্ট্র উপদেষ্টার ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাদের আসলে লিড রোল তারা কি অবস্থায় আছে? দুটা প্রশ্ন জানতে চাইবো রহিন হোসেন প্রিন্স। আচ্ছা, এই দুইটা প্রশ্ন বলার আগে আমার ভিত্তিটা বলি। আমি এই দুই জায়গায় যে ভূমিকা দেখছি এটাকে আমি অস্বাভাবিক দেখছি না। অস্বাভাবিক দেখছি না এই কারণে, আমি সেই কথাটা বলি, আপনি ওই দুইটা আমি একেবারে সুনির্দিষ্ট করেই আমার মত বলবো। কারণ একটা এ ধরনের গণ অভ্যুত্থান পরিস্থিতি মনে রেখেন, একটা হচ্ছে দীর্ঘ গণ অভ্যুত্থান পরিস্থিতি হলো, বড় হত্যাযজ্ঞ সংগঠিত হলো। 5 তারিখের পরে কিন্তু আমাদের পুলিশ স্টেশনে যেভাবে হামলা এবং পুলিশের কতজন মারা গেছে এখন আমরা সুনির্দিষ্ট যাই না, যে ঘটনাটা ঘটলো। সুতরাং তার উপরে আপনি এই সরকার তার কাজ পরিচালনা করছে, এটা আপনি প্রথমে যদি হিসাবে রাখেন, তাহলে আমার বিবেচনায় দেখবেন আমাদের এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, আমরা ওনাকে ভালো চিনি না, হয়তো মানুষ হিসাবে উনি ভালো, উনি বলছেন যে আগের মতো এরকম দমন পীড়নের পথে আমি যাব না। কিন্তু পরিস্থিতি যা, ওই কথাই তো কি বলবো, যে এমন পরিস্থিতি তৈরি করে আপনি সামলাইতে পারবেন না। তাহলে গেল ওইটা, যার জন্য এই যে বলছি, আপনি যদি এখানে অন্যভাবে ডিল করতে পারতেন সেটা আপনি করলেন না। আমাদের সেনাবাহিনী, আমরা তো ওই ঘটনার সময় আসলো যে 5 তারিখে যে অভ্যুত্থান সংগঠিত হলো তার আগে ওনারা ডিসিশন নিয়েছে যে আমরা ছাত্রদের উপরে গুলি, হ্যাঁ নিঃসন্দেহে এটা স্যালুট পাওয়া যোগ্য। এটা নিয়ে কোনো, আমি মনে করি কি বলে, যেটা একটা আমাদের হিস্ট্রিতে একটা অনন্য ভূমিকা হিসেবে চিহ্নিত হবে বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি। কিন্তু তারপরেও পুরো পরিবেশ পরিস্থিতি আপনি দেখেন, আমরা কি ইউনাইটেড জায়গায় আছি? ওই যার জন্য ইউনিটির কথাটা কিন্তু বারবার আসছে, আমরা বারবার বলছি, এবং এই বলাটাকে আমি জানি না আমাদের দুর্বলতা হিসেবে মনে করছে, বা আমাদের দল হয়তো অত বড় না এই জন্য বলতো আমারও খারাপ লাগে, যার জন্য বলছি যে বোধহয় এই কথাগুলো আমার বন্ধ করে দেওয়া উচিত। যাক, সরি, আমি অন্য কারণে কথা বললাম। তাহলে এখন এই সেনাবাহিনী তো আমি মনে করি যে তারাও তো একটু শেকি আছে, যে আমি যে কত কি করব না করব, কোথায় কি হবে না হবে, এই এই দুইটা হচ্ছে বাস্তব কারণ। এবার শেষ কথা হচ্ছে, আসলেই যদি আপনি পরিবেশ পরিস্থিতির উন্নয়ন চান, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্লাস আর্মির কাছ থেকে দেশবাসী যা আশা করে এই দুইটা তারা দেখতে পাচ্ছে না। জি, অনেক ধন্যবাদ, অনেকটা স্পষ্ট। অনেক ধন্যবাদ জনাব রহিন হোসেন প্রিন্স, অনেক ধন্যবাদ ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনাদের দুজনকেই।